আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমি নিতাই চন্দ্র দাস, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে অর্থের সময়মূল্যেরই পরের গত ক্লাসে যা বলেছিলাম তারপরে থেকে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ। বোর্ডে তোমরা একটা সূত্র দেখতে পারতেছো। মূলত এই সূত্রটার সাহায্যে আমরা অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করব। আর এই সূত্রটা তোমাদের মুখস্থ করতে হবে কষ্ট হলেও। এখানে দেখা যাচ্ছে FV সমান PV ইন্টু 1 প্লাস I টু দ্য পাওয়ার n। এখানে FV মানে হচ্ছে ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য, আর PV মানে হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, আর I মানে হচ্ছে ইন্টারেস্ট রেট বা সুদের হার, এবং n মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার বা বছর সংখ্যা। এই সূত্রের মধ্যে আমরা মান বসালেই ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করতে পারবো। ভবিষ্যৎ মূল্য হচ্ছে বর্তমানে কোনো একটা নির্দিষ্ট টাকার একটা নির্দিষ্ট সময় পরে কত টাকা মূল্য দাঁড়াবে সেটা নির্ধারণ করার নামই হচ্ছে ভবিষ্যৎ মূল্য। তো এই সূত্রটা আমরা একটা কাল্পনিক উদাহরণের মধ্যে প্রয়োগ করে একটা ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করব। মনে করি মিস্টার সজল মিস্টার সজল 8% হার সুদে পদ্মা ব্যাংকে পদ্মা ব্যাংকে 5 লাখ টাকা জমা রাখেন। 5 লাখ টাকা জমা রাখেন। তোমরা আমার সাথে সাথে প্রশ্নটি খাতায় লিখে নেবে, কারণ একটু পরে হয়তো আমার স্থানের স্বল্পতার কারণে প্রশ্নটি মুছে দিতে হবে, সেজন্য লিখে নিলে তোমাদের সুবিধা হবে। 5 বছর পর 5 বছর পর মিস্টার সজল কত টাকা পাবেন। দেখো, মিস্টার সজল 8% হার সুদে পদ্মা ব্যাংকে 5 লাখ টাকা জমা রাখেন। 5 বছর পর মিস্টার সজল কত টাকা পাবেন। এখানে যেহেতু একটা নির্দিষ্ট সময় পরে কত টাকা পাবো সেটা জানতে চাওয়া হয়েছে, সুতরাং এই প্রশ্নটি সমাধান করতে হলে আমাদের অবশ্যই ভবিষ্যৎ মূল্যের সূত্রটি প্রয়োগ করতে হবে। তাহলে একটু আগে আমরা যে সূত্রটা দেখেছিলাম সেটা হচ্ছে, প্রশ্নটা একটু মুছে দেই, তোমরা খাতায় লিখে নিয়েছো আশা করি। একটু আগে যে সূত্রটা লিখেছিলাম সেটা হচ্ছে, আমরা জানি FV সমান PV ইন্টু 1 প্লাস I টু দ্য পাওয়ার n। FV সমান PV ইন্টু 1 প্লাস I টু দ্য পাওয়ার n। এখানে ডান পাশে লিখি, সেখানেই লিখি, এখানে FV সমান হোয়াট এটা আমরা নির্ধারণ করব, আর PV সমান হচ্ছে না PV কে আমরা বলেছিলাম বর্তমান মূল্য, তাহলে বর্তমান মূল্য ব্র্যাকেটে দিলাম PV সমান কত। প্রশ্নতে আমরা দেখেছিলাম বর্তমান মূল্য ছিল আমার 5 লাখ টাকা। 5 লাখ টাকা। আর এখানে I কে বলেছিলাম সুদের হার। সুদের হার ব্র্যাকেটে দিলাম I। সুদের হারটা ছিল আমরা 8%, বা এই পার্সেন্টকে উঠাই দিতে হলে আমার 8 কে 100 দিয়ে ভাগ করতে হবে।
8 কে 100 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 0.08। এটা আমি বলতে পারি। তারপর হচ্ছে n, n মানে বলেছিলাম বছর সংখ্যা, বছর সংখ্যা ব্র্যাকেটে দিলাম n, n বছর সংখ্যা ছিল আমার 5 বছর, 5 বছর। তোমরা এই অংশটা খাতায় লিখে নাও, বোর্ড ছোট থাকার কারণে আমাকে মুছে দিতে হবে। আচ্ছা, তাহলে এখানে বর্তমান মূল্য 5,000 টাকা, আর সুদের হার i মানে হচ্ছে 8% বা 0.08, আর বছর সংখ্যা হচ্ছে n মানে 5 বছর। এখন এই সংখ্যাগুলো আমি এই সূত্রের মধ্যে বসাবো, বসালেই আমার যেটা উত্তর হবে সেটাই হবে আমার ভবিষ্যৎ মূল্য। মুছে দিলাম। তাহলে পিভি সমান বলেছিলাম 5 লাখ, সূত্রের 1 যোগ আই সমান বলেছিলাম 0.08 আর n বলেছিলাম 5, তাহলে 5 লাখ 1.08 পাওয়ার হবে 5। এখানে তোমাদের আরেকটা কথা বলে নেই, এই চ্যাপ্টারের অঙ্ক করতে হলে তোমাকে অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে হবে, কারণ এখানে পাওয়ার এটার একটা বিষয় আছে। পাওয়ার নর্মাল ক্যালকুলেটরে পাওয়ার অপশনটা থাকে না, তবে ছোটোখাটো পাওয়ার হলে আমরা এই গুণ করে করে বের করতে পারি, কিন্তু যখন বড় পাওয়ার চলে আসবে তখন সেটা নিরাপদ হবে না, সেজন্য সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা ভালো বা ব্যবহার করতে হবে। তাহলে আমি এটাকে পাওয়ার করে ভেঙে দিলে 5 লাখ ইন্টু 1.08 কে যদি পাওয়ার, তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরের দেখো এখানে সায়েন্টিফিক ক্যালকুলেটরের উপরের দিকে তীর চিহ্ন দেওয়া একটা বাটন থাকবে, সেটা হচ্ছে পাওয়ার বাটন। প্রথমে আমরা 1.08 শব্দটা লিখব, তারপর 1.08 লিখে পাওয়ার বাটনে চাপ দেব। পাওয়ার বাটনে চাপ দিলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা হচ্ছে 1.469, 1.469। তাহলে এটাকে 5 লাখ দিয়ে গুণ করলে পাওয়া যাবে 7,34,500 টাকা। তাহলে মিস্টার সচল যদি 8% সুদে পদ্মা ব্যাংকে 5 লাখ টাকা রাখে, তাহলে 5 বছর পর সে 7,34,500 টাকা পাবে। ঠিক আছে, এই সূত্রের মাধ্যমে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করতে পারি। তবে এটা হচ্ছে বছরে একবার চক্রবৃদ্ধি হবে। যদি এমন হয় যে বছরে একবারের বেশি 2 বার 3 বার 4 বার কিংবা 6 বার 12 বার চক্রবৃদ্ধি হতে পারে, যদি বছরে একবারের বেশি চক্রবৃদ্ধি হয় সেই ক্ষেত্রে সূত্রটাকে আমার একটু চেঞ্জ করে নিতে হবে জাস্ট। তখন সূত্রটা কি হবে দেখো, তাহলে আমরা বলতে পারি, এটুকু মুছে দিলাম, বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হলে, বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হলে যদি বছরে একবারের বেশি বা একাধিকবার চক্রবৃদ্ধি হয়, তাহলে আমরা এই সূত্রটাই থাকবে আমার, জাস্ট একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে আই এর নিচে একটা শব্দ থাকবে, সেটা হচ্ছে এম, এবং এন এর সাথে গুণ হবে এম। তোমরা সবসময় মনে রাখবে, যখন বছরে একাধিকবার চক্রবৃদ্ধি থাকবে তখন আই যেখানেই থাকুক তার নিচে এম চলে যাবে, আর এন যেখানেই থাকুক তাকে এম দিয়ে গুণ হবে। এখন বাকি সবগুলো তো আমরা জানি, এফভি মানে ফিউচার ভ্যালু, পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, আই মানে সুদের হার, এন মানে বছর সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এমটা কি? এম হচ্ছে বছরে চক্রবৃদ্ধির সংখ্যা। তাহলে এখানে এম সমান বছরে চক্রবৃদ্ধির সংখ্যা। তাহলে এম মানে হচ্ছে বছরে চক্রবৃদ্ধির সংখ্যা, অর্থাৎ বছরে কতবার চক্রবৃদ্ধি হয়।
যদি এমন বলে প্রশ্নে যদি বলে এখন প্রশ্ন হচ্ছে এম এর মান কত হবে, যদি মাসিক হয়, মাসিক চক্র বৃদ্ধি, যদি মাসিক চক্রবৃদ্ধি হয় তাহলে এম সমান হবে 12। যদি মাসিক চক্রবৃদ্ধি হয় তাহলে এম সমান হবে 12, কারণ 12 মাসে 1 বছর এবং প্রত্যেক মাসে একবার করে চক্রবৃদ্ধি হলে এম এর মান হবে 12। যদি 4 মাসিক হয় বা 6 মাসিক হয়, 6 মাসিক চক্রবৃদ্ধি, তখন এম সমান হবে 2, কারণ 6 মাসিক চক্রবৃদ্ধি মানে 6 মাস পর পর একবার করে চক্রবৃদ্ধি হবে, তখন 12কে 6 দিয়ে ভাগ করলে 2, তাহলে বছরে 2 বার, তখন এম এর মান হবে 2। যদি ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হয়, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, তখন এম সমান হবে 4, তখন 3 4 12, তখন বছরে 4 বার, অর্থাৎ 12কে 4 ত্রয় মানে 3, তাহলে 3 দিয়ে ভাগ করলে তখন হবে 4, অর্থাৎ বছরে 4 বার চক্রবৃদ্ধি হয়। যদি 4 মাসিক হয়, 4 মাসিক চক্রবৃদ্ধি হয়, তখন এম সমান হবে 3, অর্থাৎ 4 মাস পর পর চক্রবৃদ্ধি, তাহলে এক বছরে কয়বার হবে? 3 বার, তখন এম সমান হবে 3। তাহলে এম এর মান কত হতে পারে? 12 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, 3 হতে পারে। তো যাই হোক, বছরে যতবার চক্রবৃদ্ধি হবে সে তখন এম এর মান ততই হবে। এখন উপরের উদাহরণটি আমরা আরেকটু মডিফাই করে এই সূত্রটা প্রয়োগ করে দেখি কেমন দাঁড়ায়। উপরের উদাহরণটি লিখবো, জাস্ট একটুখানি চেঞ্জ করে দিব। মিস্টার সজল, তোমরা সাথে সাথে প্রশ্নটি তুলে নিবে খাতায়। মিস্টার সজল 8% মাসিক হার সুদে। এখানে একটা বিষয় খেয়াল করো, আগেও 8% ছিল, এখনো 8%, তবে আগে এই মাসিক শব্দটা ছিল না, শুধু এই শব্দটা ছিল না, এই একটা শব্দ বাড়তি যোগ করা হয়েছে, আর বাকি সব শব্দ ঠিকই থাকবে। 8% মাসিক হার সুদে 5 লক্ষ টাকা, পদ্মা ব্যাংকে 5 বছরের জন্য জমা রাখেন। মিস্টার সজল 8% মাসিক হার সুদে 5 লক্ষ টাকা পদ্মা ব্যাংকে 5 বছরের জন্য জমা রাখেন। উক্ত সময় শেষে সে কত টাকা পাবে? প্রশ্নটা তোমরা খাতায় লিখে নাও, উক্ত সময় শেষে সে কত টাকা পাবে। তাহলে এটার আমরা সমাধান ব্যবহার করার মাধ্যমে, তো এখন মুছে দিলাম, তোমরা খেয়াল করো। তাহলে ওই আগেরই সূত্র, এফ ভি সমান পি ভি ইন্টু 1 প্লাস, এবার আই কে কি এম দিয়ে ভাগ হয়ে যাবে, যেহেতু মাসিক বলছে তাহলে এম মানে মাসে একবার করে হলে এম এর মান হবে 12, যেহেতু এম এর মান 12, তাহলে আই কে এম দিয়ে ভাগ হবে, আর এখানে হবে এন ইন্টু এম। তাহলে ওই আগের মতো লিখে দেই, এখানে পিভি বর্তমান মূল্য ব্র্যাকেটে পিভি সমান কত? 5 লাখ টাকা, আর সুদের হার
সুদের হার আই সমান 8% সমান 100 দিয়ে ভাগ করলে 0.08। আর বছর সংখ্যা ব্র্যাকেট দিয়ে দিলাম n সমান হচ্ছে 5 বছর। আর একটা বাকি সেটা আসছে, সেটা হচ্ছে m। তাহলে বছরে চক্র বৃদ্ধির সংখ্যা ব্র্যাকেটে m সমান হচ্ছে 12, কারণ মাসিক ভিত্তিতে বলা হয়েছে। তাহলে এক বছরে 12 বার চক্রবৃদ্ধি হবে। এখন এই মানগুলো আমি জাস্ট এই সূত্রের মধ্যে বসাই দেবো। মানগুলো তোমাদের খাতায় লিখতে হবে, আমার বোর্ডে জায়গা কম থাকার কারণে আমি মুছে দিচ্ছি। মুছে দিলাম। তাহলে বসাই দিলাম পিবি সমান হচ্ছে 5 লাখ, আর সূত্রের এক তো থাকবেই, যোগ আই এর মান হচ্ছে 0.08, আর এম এর মান ছিল 12, এন এর মান ছিল 5 গুণ এম এর মান ছিল 12। তাহলে 5 লাখ 1 যোগ এটা দিয়ে ভাগ করলে আমার হবে 0.00000066 পাওয়ার হচ্ছে 5 বারং 60। এবার দেখো, পাওয়ার 60 বের করতে অবশ্যই তোমাকে সায়েন্টিফিক ক্যালকুলেটরই ব্যবহার করতে হবে, সেজন্য সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। 5 লাখ ইন্টু 1.0066 পাওয়ার হচ্ছে 60। তাহলে এটাকে 60 পাওয়ারে বের করলে যেটা উত্তর হবে সেটা হচ্ছে 1.484। তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর টিপ দিয়ে বের করবে। 5 লাখ ইন্টু 1.484, এখানে আদর্শ মান ব্যবহার করা হয়েছে, এবং গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে 7,42,000 টাকা। এটাকে গুণ করলে হবে 7,42,000 টাকা। এবার দেখো, আগের যে উত্তরটা ছিল তার চেয়ে আমার এখানে কিছু টাকা বেশি আসছে। এই বেশিটার কারণে হচ্ছে মাসিক চক্রবৃদ্ধি, অর্থাৎ আগে তো বছরে একবার করে চক্রবৃদ্ধি হতো, সেজন্য টাকার অঙ্কটা একটু কম ছিল। আর এখন যেহেতু মাসিক বলছে, অর্থাৎ প্রতি মাসেই একবার করে সুদ যোগ হয়ে যাবে, সেজন্য টাকার অঙ্কটা একটু বেশি হয়েছে আগেরটার চেয়ে। তো এই সূত্র প্রয়োগ করেই তোমরা এই মাসিক বলুক, ত্রৈমাসিক বলুক, আর কোয়ার্টারলি বলুক, তোমরা এই ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবে। এবার একটা বাড়ির কাজ দেব ছোট্ট, স্কুল যখন খুলবে অবশ্যই বাড়ির কাজটা করে নিয়ে আসবে। তোমরা বোর্ডে তাকাও, বাড়ির কাজটা একটু দেখো। মিস্টার সজলের জমানো 1 লাখ টাকা এ ব্যাংকে 10% হার সুদে 8 বছরের জন্য জমা রাখতে চান। অপরদিকে বি ব্যাংক ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে 8% হারে জমা রাখার প্রস্তাব দেয়। কোন ব্যাংকে টাকা জমা রাখা মিস্টার সজলের জন্য লাভজনক হবে? মিস্টার সজলের কাছে 1 লাখ টাকা আছে, তার কাছে এখন দুইটা অফার। যদি এ ব্যাংকে টাকা রাখে তাহলে 10% সুদ পাবে, সে 8 বছরের জন্য টাকা রাখবে। আর যদি বি ব্যাংকে টাকা রাখে তাহলে সে এ ব্যাংকে যখন টাকা রাখবে তখন সে 10% সুদ পাবে, কিন্তু যখন বি ব্যাংকে টাকা রাখবে তখন সে 8% সুদ পাবে। কিন্তু বি ব্যাংকে টাকা রাখলে আবার একটা তাকে বাড়তি সুবিধা দিচ্ছে, সেটা হচ্ছে ত্রৈমাসিক ভিত্তিতে তার চক্রবৃদ্ধি হবে। আর আমরা জানি যে চক্রবৃদ্ধির সংখ্যা যত বেশি হয় টাকার ভবিষ্যৎ মূল্যটা আরেকটু বেশি হয়, কিন্তু এখানে পার্সেন্ট আবার কম আছে। এখন তোমাকে বিবেচনা করে চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে মিস্টার সজলের জন্য কোন ব্যাংকে টাকা রাখা উচিত হবে। এখন এ ব্যাংকের জন্য আমরা প্রথম যে সূত্রটা ব্যবহার করেছিলাম, দেখাইছিলাম, সেখানে বছরে একবার চক্রবৃদ্ধি হয়, সেই সূত্র প্রয়োগ করবে। এবং বি ব্যাংকের জন্য তুমি প্রয়োগ করবে যে দ্বিতীয়বার আমরা বছর একাধিকবার চক্রবৃদ্ধির যে সূত্রটা দেখাইছিলাম সেটা প্রয়োগ করবে। সেটা প্রয়োগ করে তখন তুমি দেখবে যে কার ভবিষ্যৎ মূল্য বেশি। যদি এ ব্যাংকের ভবিষ্যৎ মূল্যটা বেশি হয় তাহলে আমি বলবো এ ব্যাংকে টাকা জমা রাখা ভালো। যদি বি ব্যাংকের ভবিষ্যৎ মূল্য বেশি হয় তাহলে আমি বলবো বি ব্যাংকে টাকা জমা রাখা ভালো।
উচিত হবে, কারণ ভবিষ্যৎ মূল্য বেশি, ভবিষ্যতে আমি অনেক বেশি টাকা পাবো, কিন্তু জমা রাখার সময় তো আমি সমান পরিমাণ টাকাই জমা রাখবো। সেই জন্য এই দুইটা সূত্র প্রয়োগ করে কাজ করে তোমরা সিদ্ধান্ত দিবে। ধন্যবাদ সবাইকে।